মাসির সুরটা কি করুন, তাই না বরুণ জেঠু? হ্যাঁ রে পল্টু, সন্ধ্যের পর এমন বাঁশির সুরে মনটা কেমন যেন উতলা হয়ে উঠল রে। ও খোকা বাবুরা, একটা বাঁশি কিনবে নাকি? কিনতে তো খুব ইচ্ছে করছে কাকু, কিন্তু বাঁশি তো আমরা বাজাতে পারি না। সে নিয়ে চিন্তা তোমরা করো না, আমি তোমাদের বাঁশি বাজানো শিখিয়ে দেব। সত্যি শিখিয়ে দেবে কাকু? হ্যাঁ গো খোকা বাবুরা, শিখিয়ে দেব। যখন বলেছি তখন নিশ্চয়ই শিখিয়ে দেব। এবার বলো, কটা বাঁশি কিনবে বলো? 3টে বাঁশি দাও। 3টে না 3টে না, 4টে দাও। তুমিও একটা বাঁশি কিনবে জেঠু? হ্যাঁ রে আকাশ, আমিও একটা কিনবো। দাও দেখি ভালো দেখে 4টে বাঁশি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বাবু। বলো বলো, কত দাম হলো এবার বলো। 10 টাকা করে 4টের দাম 40 টাকা। এই নাও 50 টাকা। ওই 10 টাকার ফেরত দিতে হবে না বাপু তোমায়। না বাবু, আমি 1 টাকাও বেশি নিতে পারবো না, আমার গুরুর নিষেধ আছে। কে তোমার গুরু? আমার গুরু শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন চাকি। পঞ্চানন চাকি মানে মিরপুরের বিখ্যাত বাঁশি বাদক পঞ্চানন চাকি? হ্যাঁ বাবু, আমি ওনারই শিষ্য। কিন্তু উনি তো শুনেছি বছর 20 আগে মারা গেছেন। না বাবু, আমার গুরু শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন মশাই এখনো বেঁচে আছেন, আর আমি এখনো ওনার কাছেই বাঁশি বাজানো শিখছি। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো। গুরুর বিষয় আমি কখনো মিথ্যে কথা বলতে পারি না। এই নিন আপনার টাকা। ওই টাকা আমার লাগবে না, আগে সত্যি করে বলো তো তুমি কে? বললাম তো বাবু, আমি শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন মশাইয়ের শিষ্য। এবার টাকাটা নিন। এবার আমাকে যেতে হবে বাবু, আর এবার থেকে আমি প্রায়ই সন্ধেবেলা এখানে বাঁশি বিক্রি করতে আসব। যারা যারা আমার কাছে বাঁশি শিখতে চাও চলে এসো। ও আরেকটা কথা বাবু, মিরপুরের বুড়ো বটগাছতলায় এখনো আমার গুরু প্রতিদিন সন্ধেবেলা বাঁশি বাজান। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আসতে পারেন। মিরপুরের বুড়ো বটগাছতলায় এখনো পঞ্চানন মশাই প্রতিদিন রাতে বাঁশি বাজান? কিন্তু কি করে তা সম্ভব? উনি তো মারা গেছেন। না, উনি মারা যাননি। ও বরুণ জেঠু, ওই বাঁশিওয়ালা বলল পঞ্চানন চাকি এখনো মিরপুরের বুড়ো বটগাছতলায় বাঁশি বাজান। এদিকে তুমি বলছো উনি আজ থেকে 20 বছর আগে মারা গেছেন। আমরা তো কিছুই বুঝতে পারছি না। আসল ব্যাপারটা কি বলো তো? আর তুমি ওই পঞ্চানন মশাইকে চিনলেই বা কি করে? তাহলে শোন, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি মিরপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলাম। তখনই একদিন আমি এক সঙ্গীত অনুষ্ঠানে পঞ্চানন বাবুর বাঁশি শুনি। আহা, কি মিষ্টি সেই বাঁশির সুর, আজও যেন কানে বাজে। কিন্তু ওই অনুষ্ঠানের কিছুদিন পরেই শুনি পঞ্চানন বাবু মারা গেছেন। তারপর থেকে প্রতি বছর পঞ্চানন চাকির স্মৃতির উদ্দেশ্যে টানা 3 দিন বাঁশির উৎসব হতো মিরপুরে। আর সেই উৎসবে শুধু আশেপাশের গ্রাম নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে বাঁশি বাদকেরা অংশগ্রহণ করতে আসতো। আরে আমি নিজেও শুনেছি সেই অনুষ্ঠান। তাহলে ওই বাঁশিওয়ালা যে বলল পঞ্চানন মশাই এখনো প্রতিদিন রাতে বাঁশি বাজান, তাহলে কি বাঁশিওয়ালা মিথ্যে কথা বললো? ও বরুণ জেঠু, একদিন চলো না মিরপুরে দেখে আসি আসল ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ বরুণ জেঠু, এই কথাটা কিন্তু পল্টু খারাপ বলেনি। চলোই না একদিন মিরপুরে। ঠিক আছে, তাহলে কাল সকালেই চল। আমাদের এখান থেকে একটা ট্রেন আছে মিরপুরে যাবার। কতক্ষণ লাগে এখান থেকে যেতে? সকালে ট্রেনে উঠলে মিরপুরে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। সে তো ভালোই হবে। ওখানে গিয়ে আমরা প্রথমে বুড়ো বটগাছতলায় যাব, দেখব সত্যি ওখানে পঞ্চানন চাকি এখনো বাঁশি বাজায় কিনা। ঠিক আছে, তাহলে তাই হবে। কি গো বরুণ জেঠু, স্টেশনে তো একটাও লোক নেই গো, আমরা কজন ছাড়া।
তাই তো দেখছি রে পল্টু। লোকজন দিয়ে কি হবে? আমরা তো আর লোকজনের সঙ্গে আলাপ করতে আসিনি। আমরা এসেছি মিরপুরের বুড়ো বট গাছতলায় পঞ্চানন চাকি মশাইয়ের বাঁশি শুনতে। কিন্তু ওই বুড়ো বট গাছতলায় যাব কি করে? কেন, তুমি চেনো না? আরে বাবা, চিনতাম, কিন্তু 20 বছর পর রাস্তাঘাট তো সব পাল্টে গেছে রে। এখন কি আর চিনতে পারবো সেই বুড়ো বট গাছতলা যাবার পথ? পারবে পারবে, ঠিক পারবে বরুণ জেঠু। আগে স্টেশনের বাইরে তো চলো, দেখবে ঠিক কিছু না কিছু পেয়ে যাবো ওখানে যাবার। ঠিক আছে, বলছিস যখন, চল। এত রাতে ওই বুড়ো বট গাছ তলায় আপনাদের যাওয়া ঠিক হচ্ছে না বাবু। ওখানে রাতে বাঁশির শব্দ শোনা যায়, কিন্তু কে বাজায় তাদের দেখা যায় না। আরে বাবা, সেটা দেখার জন্যই তো আমরা যাচ্ছি। তুমি আমাদের তাড়াতাড়ি নিয়ে চলো তো। তাহলে চলুন। এই 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 সেই বুড়ো বট গাছতলা বাবু। এই পল্টু, আকাশ, লালটু, তোরা গাড়ি থেকে তাড়াতাড়ি নাম। নামছি বরুণ জেঠু। ও বরুণ জেঠু, কোথায় বাঁশির শব্দ? কিছুই তো নেই, শুধু ঝিঁঝি পোকার ডাক ছাড়া। আর বট গাছতলা তো ফাঁকা, কেউ নেই। তার মানে ওই বাঁশিওয়ালা আমাদের মিথ্যে কথা বলেছে, তাই না বরুণ জেঠু? বুঝতে পারছি না। কিন্তু আমাদের মিথ্যে কথা বলবে কেন? এ কি, এ তো বিনা মেঘে বজ্রপাত। বাঁশির শব্দ শুনতে পাচ্ছ বরুণ জেঠু? পাচ্ছি তো। আর এই সুর আমি যেন মনে হচ্ছে আগেও শুনেছি। কেউ তো কোথাও নেই, তাহলে বাঁশি বাজাচ্ছে কে? এ কি, ও বরুণ জেঠু, ওই দেখো বট গাছের তলায় কারা যেন বাঁশি বাজাচ্ছে। ওই তো ওই বয়স্ক লোকটাই হলো পঞ্চানন চাকি। ওনাকেই তো আমি অনুষ্ঠানে বাঁশি বাজাতে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এটা তো সেই সুর যেটা উনি সেদিনও অনুষ্ঠানে বাজিয়েছিলেন। আর পাশের ওই লোকটাই তো সেই বাঁশিওয়ালা। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস আকাশ। ওর কাছ থেকেই তো আমরা বাঁশি কিনেছিলাম। তার মানে তুই বাঁশিওয়ালা সব কথাই সত্যি বরুণ জেঠু। পঞ্চানন মশাই এখনো বাঁশি বাজান, আর ওই বাঁশিওয়ালা পঞ্চানন মশাইয়ের কাছে এখনো বাঁশি শেখে। সবই তো বুঝলাম, কিন্তু আমি যে শুনেছিলাম পঞ্চানন মশাই মারা গেছেন, তাহলে সেটা কি মিথ্যে ছিল? সত্যি বলতে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সবই কেমন যেন গুলিয়ে যাচ্ছে রে, একেবারে গুলিয়ে যাচ্ছে। আসুন, আপনারা আসুন। ওই দেখো বরুণ জেঠু, বাঁশিওয়ালা আমাদের হাত নেড়ে ডাকছে। চলো না বরুণ জেঠু। এবার বিশ্বাস হলো তো যে সেদিন আমি আপনাদের সত্যি কথাই বলেছিলাম? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো শুনেছিলাম পঞ্চানন মশাই কি আর নেই, মারা গেছে। হ্যাঁ, মানে তাই তো শুনেছিলাম। আপনি যা শুনেছেন তা সত্যিই শুনেছেন বরুণ বাবু। এ কি, আপনি আমার নাম জানলেন কি করে? এ কি, পঞ্চানন বাবু, পঞ্চানন বাবু, আপনি কোথায়? পঞ্চানন বাবু, পঞ্চানন বাবু! ওই দেখো বরুণ জেঠু, ওই দেখো পঞ্চানন মশাই আর ওই বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। পঞ্চানন বাবু, কোথায় যাচ্ছেন? ও পঞ্চানন বাবু, আমি তো এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না। না না, আমাকে জানতেই হবে এই রাতে ওনারা কোথায় যাচ্ছেন সেটা জানতেই হবে। এই আকাশ, তোরা আয় আমার সঙ্গে। ঠিক আছে, চলো বরুণ জেঠু, কারণ এই রহস্য আমাদের ভেদ করতেই হবে। পঞ্চানন মশাই, দাঁড়ান, রেল লাইনের ওপর দিয়ে যাওয়া নিরাপদ নয়, দাঁড়ান। পঞ্চানন মশাই, লাইন থেকে সরে যান, ট্রেন আসছে, লাইন থেকে সরে যান। সরে যান পঞ্চানন বাবু, ট্রেন আসছে। পঞ্চানন বাবু সরে যান, ট্রেন আসছে। পঞ্চানন মশাই! আচ্ছা বরুণ জেঠু, কাল রাতে আমরা যা যা দেখলাম সব কি সত্যি নাকি আমাদের মনের ভুল? জানি না,
কিচ্ছু জানি না। এবার তোমার গল্প শুরু করো বরুণ জেঠু। শুনবি? তাহলে শোন। সেবার পোস্টমাস্টারি কাজে আমায় মাধবপুর যেতে হয়েছিল। মাধবপুরে? হ্যাঁ রে, আমাদের শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওই মাধবপুরে। তা কিসে করে গেলে? কেন, ট্রেনে করে। রাতে ট্রেন থেকে যখন মাধবপুর স্টেশনে নামলাম তখন প্ল্যাটফর্মের ঘড়িতে দেখি ট্রেনটা এত লেট করলো যে একেবারে রাত 10টা বাজিয়ে দিল। এখন এখান থেকে কিসে করে মাধবপুরের গেস্ট হাউসে গিয়ে উঠবো কে জানে। ওইদিকে কাল সকালেই আমাকে পোস্ট অফিসে হাজির হতে হবে। কি করে যে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা বরুণ জেঠু, তুমি দিনের বেলা না গিয়ে হঠাৎ করে রাতের বেলা মাধবপুরে গেলে কেন? সে কি আর শখ করে গেছি রে লালটু? কি করব বল, এখান থেকে মাধবপুরে যাওয়ার ওই হলো একটাই ট্রেন। তাই রাতের বেলা যাওয়া ছাড়া আমার আর তো কোনো উপায় ছিল না। তা যাগে, যে কথা বলছিলাম, প্ল্যাটফর্ম থেকে তো হন্তদন্ত হয়ে বাইরে গেলাম, কিন্তু রাস্তায় কোনো গাড়ি নেই যে আমাকে মাধবপুর গেস্ট হাউস পর্যন্ত নিয়ে যাবে। তাহলে তুমি কিসে করে গেলে? ওরে বাবা, বলছি সব বলছি, তোরা শুধু চুপ করে মন দিয়ে শোন। রাত ক্রমশ গভীর হচ্ছে, আমি ছাড়া রাস্তায় তখন আর কেউ নেই। ওরে বাবা, কুকুরটা হঠাৎ এমন ভাবে ডাকছে কেন? এই যা 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 বলছি, যা। উফ, এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। ভাবলাম গাড়ি ঘোড়া না পেলে হেঁটে হেঁটে গেস্ট হাউস চলে যাব, এখন দেখছি সেই উপায়ও নেই। কে জানে বাবা, রাস্তায় এরকম আরো কুকুর কত আছে। এখন কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। আরে ওটা কি? ওই তো দূর থেকে একটা গরুর গাড়ি আসছে বলে মনে হচ্ছে। ও মশাই, আরে ও গাড়োয়ান মশাই, এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন। তা বলিয়ে বাবুজি, আমাকে ডাকছিলেন কেন? ডাকছি কি আর শখে দাদা? আমায় দয়া করে একটা উপকার করবেন। কি উপকার বলেন? আমাকে আপনার গরুর গাড়ি করে মাধবপুর গেস্ট হাউসে একটু নিয়ে যাবেন। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে বাবুজি। মাধবপুর গেস্ট হাউস ভি এখান থেকে বহুত দূরে আছে। দয়া করে না বলবেন না দাদা, এর জন্য আপনার যা ভাড়া হয় তার থেকে আমি বেশি দিয়ে দেব। দয়া করে নিয়ে চলুন, অজানা জায়গায় এসে পড়েছি, এটুকু সাহায্য আমায় করবেন না? ঠিক আছে, গাড়িতে বসুন। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। যে বিপদের ভয়ে আমি গরুর গাড়িতে উঠলাম তা কাটলো না, বরং এমন এক বিপদের মধ্যে গিয়ে আমি পড়লাম যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি রে। কেন, কি হয়েছিল যে তুমি এমন কথা বলছো জেঠু? কি হয়েছিল তাহলে শোন। রাস্তা দিয়ে সোজা অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ লোকটার গরুর গাড়িটা একটা জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল। এ কি, আপনি হঠাৎ গাড়িটা জঙ্গলের মধ্যে ঢোকালেন কেন? আরে মশাই, কি বলছি শুনতে পাচ্ছেন না? বলুন, কি বলছেন? বলছি রাস্তা থাকতে আপনি গাড়িটা হঠাৎ জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন কেন? নিয়ে যাচ্ছি যাতে আপনাকে জলদি জলদি মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যেতে পারি, বুঝলেন? আরে বাবা, আমি কি আপনাকে জলদি জলদি নিয়ে যেতে বলেছি নাকি? দেখো দেখি কি বিপদে পড়লাম। এই ঘন জঙ্গলের মধ্যে কত রকমের কিছু থাকতে পারে, বাঘ ভাল্লুক ভূত প্রেত কত কিছু। ভালো বলিয়েছেন বাবু, ভূত প্রেত বাঘ ভাল্লুক কত কিছু থাকতে পারে। ভালো বলিয়েছেন। এ কি, আপনি তো বড় অদ্ভুত লোক মশাই। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে আর আপনি হাসছেন। মাধবপুর গেস্ট হাউস আর কত দূর? আর বেশি দূর নেই বাবুজি, এই জঙ্গল পের হলেই মাধবপুর গেস্ট হাউস। কিন্তু জঙ্গল তো আর শেষই হচ্ছে না। বাপ রে বাপ, কি বিশাল জঙ্গল। এই দেখো আর হাসে। তা ইতনা হাসতা কিউ হ্যায় মশাই? আপ কোথায় এরকম বলেন যে?
ঠিক আছে ঠিক আছে, আর হাসতে হবে না আপনাকে, এবার তাড়াতাড়ি চলুন দেখি। যাচ্ছি যাচ্ছি, আই হাট 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 উর আহ হাট 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 হাট। আরে আরে এ কি হলো মশাই? ও বাপরে বাপ, আমার গরুর গাড়ির চাকা ভেঙে গেছে বাবুজি। হে ভগবান, এটাই শেষে বাকি ছিল বুঝি। তো এবার কি হবে? কি করে আমি মাধবপুর গেস্ট হাউসে যাব? চিন্তা করবেন না বাবুজি, চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে, আপনার কোনো বিপদ হবে না। আসেন আমার সাথে আসেন। আরে ও মশাই, আর কত দূরে? আরো অনেকটা পথ যেতে হবে বাবুজি, অনেকটা পথ। কিন্তু আমি যে আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ঠিক হ্যায়, এ নিয়ে চিন্তা করবেন না, আসেন আমার সাথে আসেন, আমি আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। এই জঙ্গলের মধ্যে আবার ভালো জায়গা আছে বাবুজি আছে, জঙ্গল মে ভি মঙ্গল করার ভালো জায়গা আছে। আসেন আসেন আমার সাথে আসেন। আরে এটা তো কোনো বাংলো বাড়ি বলে মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন, এই বাংলো একসময় জমিদার মাধব শেখর তৈরি করিয়াছিলেন। তাই জমিদার মাধব শেখরের নামে বুঝি এই জায়গার নাম মাধবপুর হয়েছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, মাধব শেখর থেকেই এই জায়গার নাম হুয়া হে মাধবপুর। আজ রাতটা আপনি এখানেই কাটিয়ে দেন, কাল সকালে আমি আপনাকে মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যাব। কিন্তু এই বাড়িতে এখন কেউ থাকেন বলে তো আমার মনে হচ্ছে না। না বাবুজি, এখনো এই বাড়িতে জমিদার বাবুর পুরনো কাজের লোক কানাইলাল থাকে। কানাইলাল? হ্যাঁ, কানাইলাল। তারপর তারপর কি হলো বলুন জেঠু? তারপর যেটা হলো সেটা আমি আজও ভুলতে পারিনি রে আকাশ, আজও ভুলতে পারিনি। বাংলোর দরজায় ঠক ঠক করতেই দরজা খুলে বেরিয়ে এলো বৃদ্ধ কানাইলাল। আসেন বাবু, ভেতরে আসেন। হ্যাঁ হ্যাঁ বাবুজি, যান যান, আপনার কোনো অসুবিধা থাকবে না। বৃদ্ধ কানাইলালকে দেখে আমি কেমন যেন হয়ে গেলাম বুঝলি। আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কেমন যেন অবশ হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে একেবারে সোজা গটগট করে ভেতরে ঢুকে গেলাম। আর ওই গরুর গাড়ির চালক উনি? ও ঘরের ভেতরে ঢুকলো না, শুধু বলেছিল, আমি এই দরজার বাইরেই আপনার জন্য অপেক্ষা করব বাবুজি, আপনি ভিতরে যান। তারপর কানাইলাল আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। গিয়ে দেখলাম টেবিলে হরেক রকমের খাবার সাজানো আছে। সে কি গো জেঠু, অত রাতে ওরকম একটা বাংলো বাড়িতে খাবার সাজানো ছিল? কি বলছো তুমি? হ্যাঁ রে, ছিল। খাবার টেবিলের সামনে আমায় নিয়ে গিয়ে কানাইলাল বলল, এই সব খাবার আপনার জন্য বরুণ বাবু। কি বললেন? বরুণ বাবু? কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আমি সব জানি, আপনি তো এই মাধবপুরের নতুন পোস্টমাস্টার হয়ে এসেছেন, তাই না? হ্যাঁ এসেছি, কিন্তু আপনি জানলেন কি করে? সেসব আমি আপনাকে পরে বলবো, আগে খেয়ে নিন। আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। না না, আমি কিছু খাবো না, কিছু খাবো না। একটু জল হবে? জল এক্ষুনি দিচ্ছি, এই নিন জল। এ তো মানুষের হাত নয়, এ তো মানুষের হাত নয়। তারপর আমার কিচ্ছু আর মনে নেই। পরের দিন সকালে উঠে দেখি আমি মাধবপুরের সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার কাছ থেকে সব কথা শুনে একজন বলল, এই ঘটনা নাকি এর আগেও ঘটেছে। ওই গরুর গাড়ির চালক এইভাবেই নাকি ওই ভূত বাংলোতে লোকদের ধরে নিয়ে যায়, আর তারপর নাকি ওই লোকদের মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু আমি সেদিন বেঁচে গিয়েছিলাম, কিন্তু কি করে যে বাঁচলাম
তা আমার কাছে আজও রহস্য। ও বরুণ জেঠু, আমাদের ছায়ামূর্তিগুলো দেখো কেমন ভূতের মতো মনে হচ্ছে। সত্যি রে আকাশ, নিজেদের ছায়া দেখে নিজেদেরই কেমন ভয় করছে রে। তাহলে বল, সে কটা দিন আমার কেমন ভয়ে ভয়ে কেটেছিল পল্টু? মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? ও বরুণ জেঠু, বলো না গো, বলো না। বলবো বলবো, আজ তোদের সব বলবো। তখন পোস্টমাস্টার হিসেবে আমি রাধানগরে পোস্টিং। সেখানেই একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছি। দুটো ঘর, একটা বারান্দা, সামনে একটা ছোট বাগানও ছিল। ছোটর মধ্যে বেশ সুন্দর। আর বাড়ির পিছন দিকে ছিল একটা ছোট ডোবা। বর্ষা হলেই সেই ডোবা থেকে ভেসে আসতো ব্যাঙের ডাক গ্যাঙর গ্যাঙর করে। ওরে বাবা, সে অসাধারণ লাগতো। দিনের বেলাটা বেশ ভালোই কাটতো, কিন্তু রাত হলেই এক ধরনের অদ্ভুত অনুভূতি তো আমার। অদ্ভুত অনুভূতি মানে? তুমি ঠিক কি বলতে চাইছো বরুণ জেঠু? রাত হলেই জানিস, মনে হতো ওই বাড়িতে কে যেন হাঁটছে। বাগানের শুকনো পাতাগুলো থেকে খড়খড় করে শব্দ হতো। ওটা তো তোমার মনের ভুলও হতে পারে বরুণ জেঠু। এমনও তো হতে পারে রাতে হাওয়ায় পাতাগুলো নড়তো, বা কোনো বেড়াল, ইঁদুর, সাপ বা অন্য কোনো প্রাণী পাতার উপর দিয়ে চলতো। ওরে বাবা, সেসব প্রথম প্রথম আমিও ভাবতাম রে পল্টু। আর ব্যাপারটা আসলে কি সেটা দেখার জন্যে আমি একদিন রাতে টর্চটা জ্বালিয়ে বাগানটা ভালো করে দেখছিলাম। কিন্তু হঠাৎ দেখি, আমি জানি এই বাগানে কেউ না কেউ অবশ্যই আছে। সামনে এসো, এসো বলছে। এ কি, হঠাৎ করে সব আলো এমন দপদপ করছে কেন? আমি তো কালকেই টর্চে নতুন ব্যাটারি লাগালাম, তাহলে আমার টর্চের আলোটা এমন করছে কেন? না না, টর্চটার তো এমন হওয়ার কথা নয়। এ কি, টর্চটা নিভে গেল কেন? হ্যাঁ, ঘরের আলোটাও দপদপ করতে করতে নিভে গেল। এসব কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। সব কিছু বোঝার চেষ্টা করবেন না পোস্টমাস্টার মশাই, কারণ সব কিছু বোঝা যায় না। কে 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 তুমি? আমার পরিচয় আপনি কোনোদিনও জানতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না। এ কি, কোথায় গেল? কোথায় গেলে তুমি? আরে সাহস থাকলে সামনে এসো, এসো বলছি। এই তো সব আলো আবার জ্বলে উঠেছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। আর নিমেষের মধ্যে ওই লোকটা গেলই বা কোথায়? হ্যাঁ, সত্যি তো গেল কোথায়? তুমি লোকটাকে আর দেখতে পেলে না? না রে, আর দেখতে পেলাম না। লোকটা কি মানুষ ছিল না, অন্য কিছু? বললাম তো, তোদের আজ আমি সব বলবো। ঠিক আছে বরুণ জেঠু, তুমি বলো তো। রাতে অত কিছু হলেও সকালে আবার সব স্বাভাবিক। আমি সাইকেল চালিয়ে রাধানগর পোস্ট অফিসে গেলাম, কিন্তু আগের দিনের রাতের কোনো কথাই কাউকে বললাম না। কিন্তু পোস্টম্যান শ্যাম সুন্দর হঠাৎ আমাকে এসে বলল, আপনার কি হয়েছে পোস্টমাস্টার মশাই? কই কিছু না তো শ্যামসুন্দর। না, আপনার মুখ চোখ কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে। সাধারণত রাতে ঘুম না হলে মানুষের চোখ মুখ এমন হয়ে যায়। আসলে কাল রাতে তো লোডশেডিং হয়েছিল, তাই ঘুমটাও ভালো মতন হয়নি আর কি। লোডশেডিং? কই, আমাদের বাড়িতে তো কারেন্ট যায়নি। আর আমাদের আর আপনার বাড়ির লাইন তো একটাই। এই রে, এবার কি বলবো? না না, ঠিক লোডশেডিং নয়, লোডশেডিং হয়নি, কারেন্ট তো আবার চলেও এসেছিল। শ্যামসুন্দর শোনো, এবার কাজে বেরিয়ে পড়ো। অনেক চিঠি আছে, সব কিন্তু আজকেই দেওয়া চাই। সে আমি দিয়ে দেবো পোস্টমাস্টার মশাই, কিন্তু মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন। আরে না না শ্যামসুন্দর, লুকোবো কেন? আর লুকোনোর কি বা আছে বলো তো? তুমি এইসব চিন্তা করো না, যাও যাও, নিজের কাজটা ভালো করে করো। ঠিক আছে পোস্টমাস্টার মশাই, আমি যাচ্ছি। তুমি শ্যাম সুন্দর বাবুকে সব কথা খুলে বললে না কেন বরুণ জেঠু? ওর যা স্বভাব, আমি জানতাম ওকে একবার বললে সে কথা সারা রাধানগরে রটে যাবে। মানুষের মনে অকারণে একটা আতঙ্কের সৃষ্টি হবে।
আর সেটা আমি চাইনি। আরো একটা ব্যাপার হলো, আমি চেয়েছিলাম এই ঘটনার পিছনের আসল সত্যিটা আমি নিজেই খুঁজে বের করব, তাই কাউকে আর কিচ্ছু বলিনি। আসল সত্যিটা তুমি জানতে পেরেছিলে বরুণ জেঠু? হয়তো কিছুটা পেরেছিলাম। কিছুটা মানে? ঘটনাটা পুরো শোন, তাহলেই বুঝতে পারবি আমি এই কথা কেন বলছি। বলো। সেদিন রাতে খেয়ে শুতে শুতে বেশ দেরি হয়েছিল। ঘড়িতে দেখি তখন ওই রাত 12টা মতন হবে। তখন সবে চোখটা লেগেছে, হঠাৎ শুনতে পাই আমার পাশের ঘরেই কেউ যেন পায়চারি করছে। আমি ভাবলাম তা কি করে সম্ভব, ওই ঘর তো বন্ধ, বাইরে থেকে তালা দেওয়া। কিন্তু ঘরের ভিতরে আওয়াজ ক্রমশ যেন বাড়তে লাগলো। আমি আর না গিয়ে থাকতে পারলাম না। এই সব যে এই বাড়িতে কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আজ এর একটা হেস্ত নেস্ত আমাকে করতেই হবে। কে কে এই ঘরে? সাহস থাকে তো সামনে এসো। শোনো, এইভাবে আমাকে ভয় দেখাতে পারবে না, কারণ ওই সব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। সামনে এসো, সামনে এসো বলছি। না 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 না, হতে পারে না, হতে পারে না, না না। তার মানে তো কোনো সন্দেহই থাকলো না যে এটা আসলে ভূতের কাজ, তাই না বরুণ জেঠু? আমিও তাই ভাবছিলাম। আর ওই বাড়ির মালিকের ওপর আমার রাগ ক্রমশ বাড়তে লাগলো। পরের দিন সকালেই আমি গেলাম বাড়িওয়ালার কাছে। শুনুন মশাই, আপনার ওই বাড়িতে ভূত আছে, আপনি আমাকে আগে বলেননি কেন? ভূত? আরে কি বলছেন পোস্টমাস্টার মশাই? আরে না না, ওই বাড়িতে কোনো ভূত ভূত নেই। আর আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এসব ভূতে বিশ্বাস করেন? আমি তো ভাবতেই পারছি না। আমিও ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু বেশ কিছুদিন ধরে এমন সমস্ত ঘটনা ঘটছে যে বিশ্বাস না করে আর কোনো উপায় নেই। আপনি অযথাই ভয় পাচ্ছেন পোস্টমাস্টার মশাই। আমার তো মনে হচ্ছে এসব কোনো ওই দুষ্টু লোকের কাজ। আমি দেখছি যাতে এইসব বন্ধ করা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই দেখুন, তা না হলে কিন্তু আমার পক্ষে আর ওই বাড়িতে থাকা সম্ভব হবে না। তারপর ওখান থেকে আমি সোজা পোস্ট অফিসে গেলাম। টিফিনের সময় শ্যামসুন্দর আমার কাছে এসে বলল, টিফিন খাবেন না পোস্টমাস্টার মশাই? না শ্যামসুন্দর, এখন আর টিফিন খেতে আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করবে কি করে? ওই বাড়িতে যে থাকে তার আস্তে আস্তে সব ইচ্ছেই চলে যায় পোস্টমাস্টার মশাই। ওই বাড়িটা ভালো নয়, বুঝলেন? আপনার আগেও ওই বাড়িতে দু একজন ভাড়া নিয়েছিল আর কি, কিন্তু টিকতে পারেনি। যেটুকু কানে এসেছে তাতে জেনেছি ওই বাড়িতে কিছু একটা আছে। ওই বাড়ি যত তাড়াতাড়ি পারেন ছেড়ে দিন, বুঝলেন? সে তো আমি ওই বাড়ি ছেড়ে দেব বলেই ঠিক করেছি, কিন্তু তার আগে তো ওই রহস্য আমি ভেদ করবই। তা ওই রহস্যভেদ তুমি কি করে করলে বরুণ জেঠু? রাধানগর থানার বড়বাবুকে গিয়ে আমি সব বললাম। উনি সব শুনে দুটো স্নিফার ডগ সমেত পুলিশ ফোর্স পাঠালেন ওই বাড়িতে। স্নিফার ডগ কি গো? স্নিফার ডগ হলো বিশেষ ট্রেনিং প্রাপ্ত কুকুর। ওদের ঘ্রাণ শক্তি হয় প্রখর। এই ঘ্রাণ শক্তির সাহায্যেই ওরা পুলিশকে তদন্তের কাজে সাহায্য করে। বুঝেছি, এবার বলো তারপর কি হলো? তারপর পুলিশ গিয়ে তদন্ত শুরু করলো। এই কাজ শুরু হতেই হঠাৎ সবাই লক্ষ্য করলো দুটো স্নিফার ডগই বাড়িটার পেছনে ডোবাটার সামনে একটা জায়গায় গিয়ে প্রচন্ড ডাকাডাকি করছে। তারপর কি হলো বরুণ জেঠু? পুলিশের সন্দেহ হলো, আর সন্দেহ হওয়াতে ওই জায়গাটা খোঁড়া হলো। আর খোঁড়ার পর মাটির নিচ থেকে বেরিয়ে এলো ও মাই গড, এ তো একটা মৃতদেহ। দেখে তো মনে হচ্ছে কেউ খুন করে এটাকে মাটিতে পুঁতে দিয়ে গেছে। তারপর শুরু হলো আসল তদন্ত। কিন্তু আজ পর্যন্ত আসল অপরাধী সাজা পেয়েছে কিনা সেটা আমি জানি না। তবে একদিন রাতে, তখন আমি রাধানগরের অন্য একটা বাড়িতে ভাড়া থাকি, হঠাৎ রাতের বেলা দেখি সেই চাদর পরা ছায়া মূর্তি আমার জানলার সামনে। আমি চিৎকার করে বললাম, কে কে আপনি? কিন্তু ছায়া মূর্তি কোনো উত্তর দিল না। আস্তে আস্তে চলে গেল। তারপর ধীরে ধীরে হারিয়ে গেল রাতের ঘন অন্ধকারে। তারপর আর কোনোদিন ওই ছায়ামূর্তি তুমি দেখোনি বরুণ জেঠু? না রে আকাশ, আর কখনো দেখিনি।